আজকের কেসটা শুরু করার আগে তোমাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাই। এই ফুটেজটা 2017 সালের 13 ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরাতে ক্যাপচার করা হয়েছিল। টাইমটা ছিল সকাল 9টা। গ্রে কালারের ব্লেজার পরা এক ব্যক্তিকে এন্ট্রান্স দিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেখা যাচ্ছিল, কিন্তু ভেতরে ঢুকে যখন সে লবিতে দাঁড়িয়ে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল, তখন হঠাৎই ভিড়ের মধ্য থেকে দুইজন মহিলা এসে তার মুখ চেপে ধরে। আর সে কিছু বুঝে ওঠার আগে তখন সেই দুইজন মহিলা তার মুখের মধ্যে লিকুইড জাতীয় কিছু একটা মেখে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। ইমিডিয়েটলি সেই ব্যক্তি এই ব্যাপারটাকে সেখানকার এয়ারপোর্ট অথরিটিকে জানায়, কিন্তু আনফরচুনেটলি এই ঘটনার মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেন্সলেস হয়ে সেই ব্যক্তির মৃত্যু হয়। মালয়েশিয়ান পুলিশ যখন তার পরিচয় জানার জন্য তার ব্যাগ চেক করে, তখন তার ব্যাগ থেকে প্রায় 1 কোটি টাকার ক্যাশ উদ্ধার হয়। তবে এর চাইতে শকিং করা একটা ব্যাপার সামনে আসে যখন পুলিশরা তার পাসপোর্ট চেক করে। সে ছিল নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের দাদা Kim Jong-nam. An official in Malaysia confirming today that North Korean leader Kim Jong-un's half-brother was assassinated at an airport in Kuala Lumpur. তদন্তে জানা যায় তার এই খুনের পেছনে তার ভাই কিম জং উনি দায়ী। আর সে এমনভাবে এই মার্ডার প্ল্যানটাকে এক্সিকিউট করেছিল যে খুনিরা নিজেরাই জানতো না তারা কাউকে খুন করেছে। কিন্তু কিম জং উন তার নিজের ভাইকে কেন হত্যা করবে? এর পেছনে তার মোটিভটাই কি ছিল, আর কিভাবে সেই পুরো মার্ডার প্ল্যানটাকে এক্সিকিউট করলো? নেক্সট 6 মিনিটের মধ্যে সমস্ত রহস্যের জাল তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো স্বাগতম তোমাদের মায়াবিন্দুর আরেকটি নতুন ভিডিওতে। ইয়ার 1971 নর্থ কোরিয়ার সেকেন্ড ডিক্টেটর কিম জং ইলের ঘরে তার প্রথম সন্তানের জন্ম হয়, আর তার নামই রাখা হয় কিম জং নান। এরপর কিম জং ইলের পরপর আরো 3টি ছেলে মেয়ে হয়, যার মধ্যে একজন ছিল কিম জং উন। তবে সবার থেকে দূরে তার বড় ছেলে কিম জং নামের পুরো ছেলেবেলাটা রাশিয়ার তার ঠাকুমার কাছেই কেটেছিল, আর সুইজারল্যান্ড থেকে সে তার হায়ার স্টাডি কমপ্লিট করেছিল, যার জন্য তার আইডিওলজি কিম পরিবারের বাকিদের থেকে পুরোপুরি আলাদা ছিল। যেখানে কিম ফ্যামিলি স্বৈরাচারী শাসন ও ডমিনেটিং সোসাইটিতে বিশ্বাসী ছিল, সেখানে কিম জং নাম বিশ্বাসী ছিল খোলা সমাজে, যেখানে দেশের সমস্ত নাগরিকদের স্বাধীনতা ও ঠিক ভুল বলার অধিকার থাকবে। আর এই মনোভাবের জন্যই কিম জং নামকে তার পরিবারের অনেকেই পছন্দ করত না। কিন্তু এতে তার কিছুই যায় আসতো না, কারণ সে কিম জং ইলের বড় সন্তান হওয়া সত্ত্বেও কখনো তার রাজসিংহাসনের উপর বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তার হবি ছিল বিভিন্ন শর্ট ফিল্মের স্ক্রিপ্ট লেখা আর দেশ বিদেশে ট্রাভেল করা। এই নিয়েই সে তার লাইফটাকে এনজয় করছিল। কিন্তু তার লাইফের টার্নিং পয়েন্ট আসে যখন সে 2001 সালে জাপানে ফেক পাসপোর্টের সাথে এন্ট্রি করতে গিয়ে ধরা পড়ে। আসলে কিম জং নামের ছোটবেলা থেকে টোকিও ডিজনিল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নর্থ কোরিয়া ও জাপানের রিলেশন ভালো না হওয়ায় কখনোই সে সেখানে যেতে পারেনি। তাই সে এবার চীনের ম্যাকাও শহর থেকে ফেক পাসপোর্ট বানিয়ে ইনলিগালি জাপানে ঢোকার চেষ্টা করে। বাট আনফরচুনেটলি জাপানের এয়ারপোর্টের সিকিউরিটির কাছে সে ধরা পড়ে যায়। এই ঘটনা কিম ফ্যামিলির কাছে প্রচন্ড অপমানজনক ছিল, আর তাই এই অপমানের শাস্তি হিসেবে আলটিমেটলি কিম জং নামকে সারা জীবনের জন্য পরিবার থেকে বহিষ্কৃত করা হয়। এই ঘটনার পর কিম জং নাম তার ওয়াইফ ও বাচ্চাদেরকে নিয়ে চীনের ম্যাকাও শহরে বসবাস করতে শুরু করে। তবে এখানে তাদের সবচাইতে বড় প্রবলেম ফেস করতে হয় টাকার। অ্যাকচুয়ালি এতদিন পারিবারিক অর্থে তাদের সমস্ত চাহিদা পূরণ হচ্ছিল, কিন্তু এখন কিম পরিবারের হাত তাদের মাথার উপর দিকে সরে যাওয়াতে তারা বিশাল বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে গিয়ে পড়ে। তাই এখানে আসার পর থেকেই কিম জং নাম ম্যাকাও শহরের বিভিন্ন জায়গায় কাজ খুঁজে বেড়াচ্ছিল। প্রত্যেকটা দিনই তাদের স্ট্রাগল করে কাটছিল। বাট এখানে এই গল্পে আসে একটা নতুন টুইস্ট। গোপন সূত্রে জানা যায় এই সময়ই আমেরিকার স্পাই এজেন্সি সিআইএ কিম জং নামের সাথে যোগাযোগ করে, আর তাকে অফার করে সে যদি তার পরিবারের গোপন তথ্য তাদের সাথে শেয়ার করে তাহলে তার বদলে তাকে একটা মোটা অ্যামাউন্ট পে করা হবে। কিম জং নাম প্রথম থেকেই তার পরিবারের সাধারণ মানুষের উপর করা অত্যাচার এবং একনায়কতন্ত্র মনোভাবের বিরোধী ছিল, আর তাই সে এক কথাতেই সিআইএর এই অফারে রাজি হয়ে যায়।
এরপর থেকেই ধীরে ধীরে কিম জং নামের ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে শুরু করে। মাঝে মধ্যে তাকে দেশ বিদেশে সিআইএ এজেন্টদের সাথে মিট করতে যেতে হতো। এভাবেই সবকিছু চলছিল যতক্ষণ না তার ভাই কিম জং উন নর্থ কোরিয়ার রাজ সিংহাসনে বসে। সাল 2011 নর্থ কোরিয়ার সেকেন্ড ডিক্টেটর কিম জং ইলের মৃত্যু হয় আর তার জায়গা দখল করে তার ছোট ছেলে কিম জং উন। আর ঠিক এখান থেকেই কিম জং নামের লাইফে একটা ডার্ক চ্যাপ্টার শুরু হয়। কিম জং উন রাজ সিংহাসনে বসার পর থেকেই নর্থ কোরিয়ার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। সে তার বাবার চাইতে বড় স্বৈরাচারী ছিল। এইসব দেখে তার দাদা কিম জং নাম নিজেকে আর আটকে রাখতে পারে না। সিআইএর ইনফরমার হওয়ার সাথে সাথে এবার সে ডিরেক্ট পাবলিক প্লেসে তার ভাই কিম জং উনের উপর নিন্দা শুরু করে। ইভেন জাপানের একটা জার্নালিস্টকে সে একটা মেইল পাঠায়। সেখানে সে তার ভাইকে বাইরের পৃথিবীর কাছে একটা হাস্যকর বস্তু হিসেবে তামাশা করে। ব্যাস, এখান থেকেই সে তার ভাই কিম জং উনের চরম শত্রু হয়ে ওঠে। ভেতরে ভেতরে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন তার ভাইকে মারার পরিকল্পনা করতে শুরু করে। আর এই কাজের জন্য নর্থ কোরিয়ার টপ 4 জন হিটম্যানকে হায়ার করা হয়। তবে ডিরেক্টলি তাদেরকে এই খুনের সুপারি দেওয়া হয় না। এই মার্ডার প্ল্যানটাকে খুবই চালাকির সাথে এক্সিকিউট করা হয়েছিল। আসলে কিম জং উন কখনোই চায়নি তার ভাইকে মারার চক্করে তার দেশের হিটম্যান অন্য দেশের পুলিশের হাতে পড়ুক। এর ফলে তার নামটা সামনে এসে যেতে পারে। এর কারণেই প্রথমে সে গুপ্তচর পাঠিয়ে তার ভাইয়ের বিভিন্ন গতিবিধির উপর নজর রাখতে শুরু করে। আর এই সময় কিম জং উন জানতে পারে তার ভাই তাদেরই সবচাইতে বড় শত্রু আমেরিকার ইনফরমার হিসেবে কাজ করছে। এর জন্য বিভিন্ন সময়ই তার ভাইকে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সিআইএ এজেন্টদের সাথে দেখা করতে যেতে হয়। আর কিছুদিনের মধ্যেই তার মালয়েশিয়া আসার কথা আছে। এই খবরটা পাওয়া মাত্রই কিম জং উন তার 4 জন হিটম্যানকে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। মালয়েশিয়া এসেই সেই 4 জন হিটম্যান সিটি আইসিয়া ও ডোয়ান তিং হং নামের 2 জন মেয়েকে হায়ার করে। তবে এখানে একটা টুইস্ট হলো, তারা দুজনের কেউই জানতো না তাদেরকে দিয়ে একটা মার্ডার করানো হবে। আসলে এখানে ব্যাপারটা হলো, এই হিটম্যানরা নিজেদেরকে তাদের কাছে ফিল্ম ডাইরেক্টর হিসেবে পরিচয় দিয়েছিল। তারা বলেছিল একটা প্র্যাঙ্ক শো এর শুট হবে আর তার জন্যই লোক লাগবে। এই বলে মেয়েগুলোকে তারা ফাঁদে ফেলেছিল। তাদেরকে বলা হয়েছিল এই প্র্যাঙ্ক শো এর সময় তাদের হাতে বেবি অয়েল দিয়ে দেওয়া হবে আর সেই অয়েলটাকে তাদের চুজ করে দেওয়া ব্যক্তির মুখে মাখিয়ে আসতে হবে। আর এই প্র্যাঙ্কের জন্য প্রতি শুটে তাদেরকে $100 করে দেওয়া হবে। এরপর তাদেরকে দিয়ে সেখানে থাকা একটা র্যান্ডম মার্কেটের কিছু লোকজনদেরকে দেখিয়ে পেছন থেকে তাদের মুখে বেবি অয়েল মাখিয়ে দিয়ে আসার কথা বলে। আর প্রত্যেকবার কাজ শেষ হওয়ার পর তাদেরকে সেই পারিশ্রমিকও দেওয়া হয়। আর এভাবেই 3 থেকে 4 দিন চলে। অ্যাকচুয়ালি এগুলো ফাইনাল প্ল্যান এক্সিকিউট করার আগের প্র্যাকটিস ছিল, যাতে করে লাস্ট অ্যাটেম্পটে তারা এক চুলও মিস না হয়। 13 ফেব্রুয়ারি 2017 এটা সেই দিন যেদিন সিআইএ এজেন্টদের সাথে মিট করে আবারও তার ম্যাকাও শহরে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল 9টার সময় যখন সে কুয়ালালামপুর এয়ারপোর্টে এন্ট্রি করে, তখন সেই 4 জন হিটম্যান দূর থেকে সিটি আইসিয়া ও ডোয়ান তিহংকে তার মুখ চিনিয়ে দেয় এবং তাকে বেবি অয়েল মাখিয়ে আসার কথা বলে। বেবি অয়েল এই কারণে বললাম, তখন সে মেয়েরা জানতো না তাদের কাছে বেবি অয়েলের নাম করে তাদের হাতে একটি ভয়ানক কেমিক্যাল দেওয়া হয়েছে। এরপর কি হয়েছিল তোমরা বাকিটা তো জানোই। তবে তাদের স্ট্রিক্ট ওয়ার্নিং ছিল এই কাজটা করার পর সঙ্গে সঙ্গে ওয়াশরুমে গিয়ে তাদের হাতগুলো ধুয়ে নিতে হবে। আর সেই মতো তারা হাতও ধুয়ে নেয়। এয়ারপোর্টের বাইরে আগে থেকেই তাদের জন্য একটা ট্যাক্সি বুক করা ছিল, তাই তখনই সেই ট্যাক্সি ধরে তারা 2 জন সেখান থেকে চলে যায়। আসলে শেষ পর্যন্ত সিটি আইসিয়া ও ডোয়ান তিং হং এর এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না তারা একটা মার্ডার করেছে। আর সবচাইতে বড় কথা, এই লাস্ট কাজটা করার জন্য তাদের 2 জনকে $200 করে দেওয়া হয়েছিল। তাই তাদের মনে যদি কোনো ডাউট এসেও থাকে সেগুলোকে তারা চেপে গিয়েছিল। তবে তাদের লাইফে আসল টুইস্ট আসে এর পরের দিন 14 ফেব্রুয়ারি সকালবেলা, যখন মালয়েশিয়ান পুলিশ তাদের বাড়িতে গিয়ে তাদের দরজা নক করে। এয়ারপোর্টের এই সিসিটিভি ফুটেজ থেকেই পুলিশরা সিটি আইসিয়া ও ডোয়ান তিহংকে আইডেন্টিফাই করেছিল। আর পুলিশদের মুখ থেকেই তারা জানতে পারে কাল এয়ারপোর্টে তারা যে লোকটার সাথে প্র্যাঙ্ক করেছিল সে বিষক্রিয়ায় মারা গেছে। আর সে কোনো যে সে লোক ছিল না, সে ছিল নর্থ কোরিয়ার ডিক্টেটর কিম জং উনের দাদা কিম জং নাম।
কিন্তু আফসোস, যতক্ষণে তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছিল ততক্ষণে তারা অলরেডি একটা বিশাল বড় ফাঁদে আটকে গিয়েছিল। মালয়েশিয়ার গভর্নমেন্ট তাদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা করে। আসলে সকালবেলা লোকভর্তি এয়ারপোর্টের মাঝে এভাবে অ্যাসাসিন মার্ডার, এই ব্যাপারটা মালয়েশিয়ার সাধারণ মানুষ বা গভর্নমেন্ট কেউই মেনে নিতে পারছিল না। ইভেন ইন্টারোগেশনের সময় যখন তারা পুলিশদেরকে সবটা খুলে বলে কিভাবে তাদেরকে 4 জন লোক প্র্যাঙ্ক ভিডিওর নাম করে ফাঁসিয়েছে, তখন পুলিশরাও তাদের কথা ঠিক বিশ্বাস করতে পারছিল না। কিন্তু ইনভেস্টিগেশন করার সময় পুলিশরা যখন এয়ারপোর্টের বাকি সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে, তখন সত্যি সত্যি তারা 4 জন লোককে দেখতে পায় যারা কিনা এই মেয়েগুলোকে গাইড করছিল। আর পরে এই 4 জন লোককেই মালয়েশিয়ার পুলিশ ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে খুঁজে পায়, যারা কিম জং নামের হত্যার কিছুক্ষণের মধ্যেই নর্থ কোরিয়ায় উড়ে গিয়েছিল। তবে এর থেকেও একটা বড় প্রমাণ যেটা দেখে মালয়েশিয়ান পুলিশরা বুঝতে পেরেছিল, সেটা হলো ওই ভয়ানক কেমিক্যালটার প্রতি তাদের নেগলিজেন্সি। আসলে কিম জং নামকে মারতে যে ভয়ানক কেমিক্যালটা ইউজ করা হয়েছিল সেটার নাম হচ্ছে ভিএক্স নার্ভেজিন। আর এটা এতটাই মারাত্মক একটা কেমিক্যাল যেটা কিনা বডিতে টাচ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেটা স্কিনের ভেতর অ্যাবজর্ব হয়ে যায় এবং মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই ব্রেনের নার্ভাস সিস্টেমকে ব্লক করে সেই ব্যক্তিকে সেন্সলেস করে মেরে ফেলে। কিন্তু এতটা ভয়ানক একটা কেমিক্যাল হওয়া সত্ত্বেও পুলিশরা সিসিটিভিতে খেয়াল করে সিটি আইশিয়া এবং ডোয়ান্তি হং সেটাকে যেমন ক্যাজুয়ালি হ্যান্ডেল করছিল, তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে তাদের এই ভয়ানক কেমিক্যালটার ব্যাপারে কোনো আইডিয়াই নেই। ইভেন মেয়েগুলোর ব্যাকগ্রাউন্ড ডিটেলস চেক করেও পুলিশরা এমন কিছু খুঁজে পায় না যার জন্য তাদেরকে সন্দেহ করা যেতে পারে। তাই অবশেষে প্রায় 2 বছর জেলে থাকার পর 2019 সালে গিয়ে মালয়েশিয়ার গভর্নমেন্ট তাদের দুজনকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে ঘোষণা করে। তবে এই কেসটাতে কিন্তু একটা অদ্ভুত রহস্য রয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে সেই কেমিক্যাল। তোমরা যদি এই কেমিক্যাল সম্পর্কে বিশ্লেষণ জানতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাতে পারো, তাহলে আমি সেই কেমিক্যালটাকে নিয়েও বিশ্লেষণ করব।